আজকে ভাবলাম স্থূলতা বা ওবেসিটি নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। এর কারণ নির্ণয় করা বা ওবেসিটি যে হয়েছে বুঝবেন কিভাবে, বা এর কি আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, এবং কি নিজেকে পরিবর্তন করলে বা নিজের মধ্যে কি পরিবর্তন করলে এই ওবেসিটি আপনি কমাতে পারবেন, সেই নিয়ে একটা বিশদে বিস্তরে একটু আলোচনা করা। আসলে কি হয়, আমরা এই যে ওবেসিটি হচ্ছে, এই যে যাদের ওবেসিটি হয়েছে, মানে যারা একটু মোটাসোটা মানুষ আর কি, তারা যে প্রত্যেকেই মেটাবলিক্যালি খারাপ কিন্তু তা নয়। কিন্তু এই যে ধরুন, আমার কাছে একজন 44 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট এসেছিলেন। তার হাইট 179 সেন্টিমিটার এবং তার শরীর ওজন 104 কেজি। এবং যখন তাকে আমি বললাম যে আপনার তো শরীর ওজনটা খুব বেশি এবং আপনার কিছু পরীক্ষা টরীক্ষা আমি করতে দিতে চাই, সেগুলো একটু করুন, কারণ তিনি এসেছিলেন তার ঘাড়ের পিছনে ব্যথা করে, মাথার পিছনে, তো প্রেশার চেক করে দেখা হলো প্রেশারটা বেশি এসেছে। তো সেটাতে যা ব্যবস্থা করা হলো। তো আমি তাকে বললাম কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, এবং সেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে অদ্ভুত ব্যাপার, তার যেটা আমি সন্দেহ করেছিলাম যে হয়তো প্রিডায়াবেটিক হবেন বা তার একটু কোলেস্ট্রলটা বেশি আসবে বা থাইরয়েড, সেরকম কিছু প্রবলেম নেই কিন্তু। এবং যে হোমা আইআর টেস্ট করি যে বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা আছে সেটা দেখার জন্য, সেটাও মোটামুটি ঠিকঠাক। তো মূলত বোঝা গেল যে ওজনটা বাড়ার জন্যই প্রেশারটা বেড়েছে, এবং ওজনটা কমলে প্রেশারটা নর্মাল হয়ে যাবে। এই যে WHO, যার ইদানিংকালে খুব বদনাম, তারা কিন্তু এই ওজন বাড়ার ব্যাপারটা, এই স্থূলতার ব্যাপারকে একটা ক্রনিক মেটাবলিক ডিজিজের মধ্যে ধরেছে বা ডিসঅর্ডারের মধ্যে ধরেছে। কারণ এই স্থূলতার সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ফ্যাটি লিভার, মানে অনেক কিছু রোগ একসাথে আসে। এবং যে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা এই ক্রনিক মেটাবলিক ডিজিজগুলোর যে অসুখটা, যে যে মেন পার্ট, মেন রোল প্লে করে, সেটার সঙ্গে ওবেসিটি খুব রিলেটেড। আসলে ওবেসিটি যখন হয় শরীরের মধ্যে ফ্যাট জমতে থাকে এবং আনহেলদি ফ্যাট জমতে থাকে, এবং সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। কারণ যদি লিভারের মধ্যে ফ্যাট জমে, লিভার অত ভালো করে কাজ করতে পারে না, কারণ লিভার তো মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান, এবং যখন চর্বি জমে, ফ্যাট জমে, লিভার তত ভালো করে কাজ করতে না পারার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এবং বাকি প্রবলেমগুলো তারপরে পরে তৈরি হতে থাকে। এবার যদি স্থূলতার কারণগুলো আমরা আলোচনা করি, তার প্রথম এবং 1 নম্বর কারণ কিন্তু এক্সেস ক্যালোরি ইনটেক। এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা খাবার পরে খাই, আমরা হাই ক্যালোরি ফুড খাবার শেষে খাচ্ছি, ডেজার্ট খাচ্ছি, পেট তখন ভরে গেছে, জাস্ট আমরা আমাদের জিভের যে স্বাদ, যে তৃপ্তি, যে আনন্দ, সেটাকে মেটানোর জন্য আবার তারপরে ডেজার্ট খাচ্ছি। তাহলে বেশি খাদ্য গ্রহণ, অধিক পরিমাণে ক্যালোরি ইনটেক করা একটা ওবেসিটির খুব গুরুত্বপূর্ণ কারণ। 2 নম্বর, শারীরিক পরিশ্রম কম করা। মোবাইলে কাজ করছি, ল্যাপটপে কাজ করছি, অথচ আমাদের অ্যাক্টিভিটি নেই। যেটুকু অ্যাক্টিভিটি, একটু পাড়ার দোকানে যে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্ক কিনে আনা, যেটা খেয়ে আরও মোটা হয়ে যাওয়া, আর একটু চিপস টিপস কিনে আনা সন্ধেবেলাতে যদি কিছু পার্টি টাটি করতে হয়, আর একটু ওই বাজারে মা কখনো বললো একটু গিয়ে একটু আলু পেঁয়াজ কিনে এনে দাও, মানে এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না। তার জন্য এই অ্যাক্টিভিটি কম হওয়ার জন্য আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, তার জন্য ইনসুলিন বডিতে বাড়ছে, হাইপার ইনসুলিনেমিয়া হচ্ছে, আর ওজন বাড়ছে। এবং যে ক্যালোরি এক্সপেন্ডিচার, যে ক্যালোরি বার্ন আউট, ফ্যাট বার্ন আউট করার দরকার, যেটা হাঁটলে, এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে, খেললে যেটা হওয়া দরকার, সেটা হতে পারছে না, ফলে আমাদের ওজন বাড়ছে। 3 নম্বর, জেনেটিক কজ। 2 ধরনের পেশেন্ট আছেন, তারা বলেন যে ডাক্তারবাবু, এক ধরনের পেশেন্ট বলে ডাক্তারবাবু আমি হাওয়া খেলেও মোটা হয়ে যাই, কারণ তিনি কম খাবার খান কিন্তু মোটা হয়ে যাচ্ছেন, এক্সপ্লেন করতে পারছেন না। আর এক ধরনের মানুষ বলেন ডাক্তারবাবু আমার বাড়ির ধাতটাই এরকম, আমাদের বাড়িতে সবাই মোটা। মানে একটা জেনেটিক রোল আছে, জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যেখানে খাবার কম পরিমাণে খেলেও বা এমন কিছু খাবার আপনি খাচ্ছেন না তা সত্ত্বেও মোটা হচ্ছেন। আসলে আপনার যে বেজাল মেটাবলিক রেট সেটা কম, আপনার শরীরের আভ্যন্তরীণ ক্যালোরি এক্সপেন্ডিচার করার ক্ষমতা কম, সেই জন্য আপনি মোটা হয়ে যাচ্ছেন। 4 নম্বর, হরমোনাল কজ। হাইপোথাইরয়েডিজম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এগুলো তো হরমোনাল কজ। ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ 2 ডায়াবেটিসের কথা বলছি, হাইপার ইনসুলিনেমিয়া, এগুলো তো হরমোনের কারণে আমরা মোটা হচ্ছি। তাহলে হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বটে।
5 নম্বর মানসিক কারণ, ডিপ্রেশন বা স্ট্রেস, এগুলোতে ওভার ইটিং করি আমরা আমাদের মুড ভালো রাখার জন্য। আমাদের এমন কিছু খাবার খাই যেগুলো আমাদের ব্রেনে ডোপামিন হরমোন নিঃসরণে সাহায্য করে, রিভার্ট পাথওয়ে বলে, এবং সেগুলো আমাদের ফিল গুড হয় সেগুলো খেলে। মানে অধিক খাবার খাই আমরা, এমন কিছু খাবার খাই যেগুলো রিফাইন কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় জিনিস, সেগুলো আমাদের ওজন বাড়িয়ে দেয়। আর 6 নম্বর ঘুমের অভাব। আমরা ভালো করে ঘুমোই না, তার জন্য আমাদের কর্টিসল লেভেল বেশি থাকে, তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তার জন্য আমাদের আনহেলদি খাবারের প্রতি ক্রেভিং বেড়ে যায়, আমরা সুগার জাতীয় জিনিস খাই, এবং আমাদের ঘুম ভালো করে না হওয়ার জন্য আমরা লেথার্জিক থাকি। আমরা তার জন্য নিজেদের বেশি খাটাই না, মানে বেশি এক্সারসাইজ করি না, তার জন্য আমাদের ওজন বেড়ে যায়। তাহলে আপনার ওজন বাড়ার কারণ হিসাবে মূল 6টা কারণ আমরা জানলাম যেগুলো আমাদের ওজন বাড়ে। এর বাইরে আরও কিছু কারণ আছে যেগুলোতে ওজন বাড়ে, কিন্তু এই কারণ হচ্ছে মূল 6টা। এই 6টা কারণে আমাদের ওজন বাড়ে। এবার ওজন যে বেশি সেটার তো মাপকাঠি থাকা দরকার। একটা 6 ফুট 2 ইঞ্চি মানুষের ওজন 80 কেজি, তাহলে কি খুব কি ওবিস হলো? নিশ্চয়ই নয়। তাহলে তো মাপকাঠি আছে। এবার বডি ওয়েট কী করে আপনি নির্ণয় করবেন? পুরুষ মানুষ হলে একটা মোটামুটি একটা বলে দিচ্ছি, পুরুষ মানুষ হলে আপনার বডি, আপনার যে হাইট, যেটা সেন্টিমিটারে নেবেন, নিয়ে সেখান থেকে 100 বাদ দেবেন। আর মহিলা হলে এই সেন্টিমিটারে হাইট যেটা হবে সেখান থেকে 100 বাদ দিয়ে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন। তাহলেই মোটামুটি একটা হিসেবের মধ্যে চলে আসবে। মনে করুন আপনার হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, আপনি পুরুষ মানুষ, তারপরে আপনার ওজন হওয়া উচিত 170 মাইনাস 100 মানে 70 কেজি। মহিলা হলে 170 মাইনাস 70 মানে 70 ইন্টু 0.9 মানে 63 কেজি। তাহলে একটা এক্সাম্পল দিলাম, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর কিভাবে বুঝবেন? বিএমআই, বডি মাস ইন্ডেক্স, সেটা কি? সেটা হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। 170 সেন্টিমিটার যদি আপনার হাইট হয়, তাহলে সেটাকে মিটারে কনভার্ট করলে হবে 1.7 মিটার। ঠিক আছে? এইভাবে ক্যালকুলেট করতে হবে। সাধারণত বিএমআই আমাদের হওয়া উচিত 18.5 টু 24.9, ওভারওয়েট হলে 25 টু 29.9, ওবেসিটি হলে মোর দ্যান 30 যদি বিএমআই হয় তাহলে ওবেসিটি, আর যদি বেশি ওবেসিটি হয়, মরবিড ওবেসিটি, তাহলে 35-এর বেশি, 35-এর বেশি বিএমআই। শরীরের এ তো বাইরের গঠন টঠন গেল। আমরা যে ভিসেরাল ফ্যাটগুলোর কথা বলি, যেগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, যেখান থেকে খারাপ কেমিক্যাল বেরোয়, সেই খারাপ কেমিক্যালগুলো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স করে, স্থূলতা বাড়ায়, আমাদের ইনফ্লামেশন করে, আমাদের হার্ট খারাপ করে, কোলেস্ট্রল বাড়ায়, ফ্যাটি লিভার করে। সেই ফ্যাটের কী হবে? সেই ফ্যাটটা কী হিসাবে বেরোবে? সেই ফ্যাটগুলো থাকে আমাদের লিভারের চারপাশে, প্যানক্রিয়াসের চারপাশে, ইন্টেস্টিনের চারপাশে, হার্টের চারপাশে। সেই ফ্যাট যদি আপনাকে নির্ণয় করতে হয়, তাহলে আপনার কোমরের মাপ নিতে হবে, ওয়েস্ট সারকামফারেন্স। যদি পুরুষ মানুষ হয় তাহলে 90 সেন্টিমিটারের যাদের বেশি, তাহলে ভিসারাল ফ্যাট বেশি, তাহলে মেটাবলিক্যালি তাদের খারাপ ফ্যাট আছে শরীরের মধ্যে। আর মহিলা হলে 80 সেন্টিমিটারের বেশি কোমরের যদি মাপ হয়। এবার আপনি বিএমআইও বেশি, মানে আপনি এমনি ওবিস, প্লাস আপনার মেটাবলিক্যালি ব্যাড ফ্যাট ইন দ্য বডি আছে, তাহলে কিন্তু হবে না। এরকম অনেক মানুষ আছে, বিশেষ করে সাউদার্ন এশিয়ানস, যে এই 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 পার্টটাতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এই অংশটাতে যে মানুষ বাস করেন, তাদের দেখা যায় শরীর রোগা, কিন্তু ভিসারাল ফ্যাট প্রচুর, তাদের ফ্যাটি লিভার হচ্ছে। এই গ্রুপ অফ পিপল, এদের বলে টফি, থিন আউটসাইড ফ্যাট ইনসাইড, এবং এদের শরীরের মধ্যে প্রচুর চর্বি, এবং এই চর্বিগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, খারাপ কেমিক্যাল তৈরি করে আমাদের শরীরে অসুস্থ করে দেয়, আমাদের শরীরকে খারাপ করে দেয়, আমাদের মেটাবলিক্যালি আমাদের প্যারালাইজড করে দেয়, আমাদের ক্রিপল করে দেয়। আমরা ভালো থাকতে পারি না তার জন্যই আমাদের কোলেস্ট্রলের প্রবলেম, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এগুলো হতে আরম্ভ করে। সুতরাং এই ফ্যাটগুলো আমাদের জেনেটিক্যালি শরীরের মধ্যে তৈরি হয়, এবং সেগুলো থেকে আমাদের বাঁচতে হবে, মানে তার ইফেক্টগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যাদের এই ওবেসিটি আছে, তাদের ডায়াবেটিস আছে কিনা দেখতে হবে, তাদের কোলেস্ট্রলের সমস্যা আছে কিনা দেখতে হবে, তাদের থাইরয়েডের সমস্যা আছে কিনা দেখতে হবে, তাদের প্রেশার ঠিক আছে কিনা দেখতে হবে, ফ্যাটি লিভার আছে কিনা দেখতে হবে। এই জন্য কিছু পরীক্ষা করতে হবে। ব্লাড প্রেশার মাপলে আপনি বুঝে যাবেন। সুগারের জন্য
HbA1c টেস্ট করতে হবে, কোলেস্টেরল লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে, ফাস্টিং লিপিড প্রোফাইল, এবং থাইরয়েড আছে কিনা সেটা চেক করতে হবে। তার জন্য TSH FT4 পরীক্ষা করতে হবে। এবার স্থূলতার চিকিৎসা বা ওবেসিটির চিকিৎসা কীরকম হবে? লাইফস্টাইল মডিফাই করতে হবে। লাইফস্টাইল মডিফাই মানে কি? এটা কি আকাশের থেকে কোনো একটা জিনিস নেমে এসে তৈরি হয়? না, মানে আমাদের জীবনধারার পরিবর্তন করতে হবে। সেটা কি? খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, আমাদের ফাইবার রিচ ফুড খেতে হবে, আমাদের তেল কম খেতে হবে, আমাদের রিফাইন্ড সুগার কম খেতে হবে, রিফাইন্ড কার্বোহাইড্রেট কম খেতে হবে, চিনি কম খেতে হবে। তাহলে শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এবং খাবার খেতে বসে যাদের মাথা ঠিক থাকে না, অনেক খাবার একসাথে খেয়ে নেন, এরকম অনেক মানুষকে আমি চিনি যে খেতে বসে তাদের আনকন্ট্রোলড খাচ্ছে, অথচ কিন্তু মোটা, ঘামছে, তাও খাচ্ছে। তাদের বলি, পেট ভরিয়ে ফেলার জন্য খাবার খেতে বসার আগে 3 গ্লাস জল খেয়ে নিন আগে। পেট ভরে যাবে, আপনি বেশি খাবার খেতে পারবেন না। আপনার শরীরে যা চর্বি আছে, সেই চর্বি থেকে ক্যালোরি তৈরি হয়ে আপনি বেঁচে থাকবেন, মরার কোনো সম্ভাবনা নেই। যাদের মনে হচ্ছে যে আমি কম খাবার খেলে অসুস্থ হয়ে মরে যাব, কিন্তু তাদের ওজন বেশি অনেক, তারা জানেন তাদের মরার কোনো সম্ভাবনা নেই। তাদের শরীরের চর্বি গলে তারা রোগা হবেন। তাদের খাবার কম কম খেতে হবে। তাদের না খেয়ে থাকতে বলছি না, কম পরিমাণে খাবার খেতে হবে, কমপ্লেক্স খাবার খেতে হবে। এই যে একটা পেস্ট্রি খেয়ে নিলাম, একটা কেক খেয়ে নিলাম, না, আপনাকে শাকসবজি ফলমূল খেতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যায়াম করা। 30 থেকে 40 মিনিট হাঁটা। প্রথম জোরে হাঁটতে পারবেন না, আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে, ব্রিস্ক ওয়াক করতে হবে, যেখানে আপনি শর্ট সেন্টেন্স বলতে পারবেন, ফুল সেন্টেন্স বলতে পারবেন না, সেটাকে ব্রিস্ক ওয়াকিং বলে। স্পিডটা সেটাই হওয়া উচিত। আর রেগুলার এই হাঁটার সাথে কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে। মানে আপনার বডি ওয়েটের এগেনস্টে করতে পারেন, ওয়েটস নিয়ে করতে পারেন, পিলাটিস করতে পারেন, সাইক্লিং করতে পারেন, কিছু এরোবিক এক্সারসাইজ, সাইক্লিং, সুইমিং, এগুলো ভালো। কেউ ডান্সিং করতে পারে, জুম্বা করতে পারে, রানিং করতে পারেন, স্পোর্টস অ্যাক্টিভিটি, এগুলো রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তার রোগা হতে সুবিধা হয়। এবং যারা রোগা তারা মোটা হয়ে যাবেন না। তাদের শরীরে ওজন ধরে রাখার জন্য এই অ্যাক্টিভিটিগুলোর প্রয়োজন আছে। লাইফস্টাইল মডিফিকেশনের আরেকটা পার্ট হচ্ছে পর্যাপ্ত ঘুম। 6 থেকে 8 ঘন্টা, আমি বলি 7 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা যে কোনো একটা টাইম, ধরুন 7 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে ভালো করে। না ঘুমোলে বডিতে কর্টিসল বাড়বে, স্ট্রেস হরমোন বাড়বে। না ঘুমোলে আমরা লেথার্জিক হয়ে যাব, আমরা টায়ার্ড হয়ে যাব, আমরা উইক হয়ে যাব, আমাদের অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করবে না। সব ঘুমটা এনশিওর করতে হবে। ঘুম কিভাবে ভালো করবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন, তাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আচরণগত পরিবর্তন মানে বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস করতে হবে আপনাকে। সেটা কি? বিয়েবাড়িতে গেলেন, বুফে সাজানো আছে, 30টা খাবার, সব খাবার আর খেতে যাবেন না, কন্ট্রোল করতে হবে। এরকম হতে পারে না যে একদিন খেয়ে নিই, বাকি দিনগুলো আপনি ঠিকঠাকভাবে চলবেন। দেখবেন কোনো না কোনো দিন কিছু না কিছু খাবার আপনার সামনে চলেই আসবে, এবং তাতে আপনার ওজন বেড়ে যাবে। একদিন করতে গিয়ে ওজন বেড়ে যাবে। ডিসিপ্লিনড হতে হবে। বিয়েবাড়িতে গিয়েও এমন খাবার আপনাকে চুজ করতে হবে যেগুলো ক্যালোরি খুব বেশি হবে না, আপনি বেশিও খেয়ে ফেলতে পারবেন না, এবং আপনার যে ওজন কমার যে পদ্ধতি, যে শৃঙ্খলা, যে নিয়মানুবর্তিতার মধ্যে আপনি ঢুকেছেন, সেটাও ব্রেক করবে না। একদিন ব্রেক করতে করতে কিন্তু এটাই অভ্যেস হয়ে যাবে। দেখবেন অনেকে বলেন যে তবু আপনি যে বলেছিলেন এটা আমি ফলো করছি কিন্তু ওজন কমছে। আসলে না, তিনি সপ্তাহেতে 3 দিন ফলো করছেন, বাকি সপ্তাহের 4 দিন উনি ফলো করছেন না। ফলো করলে কমবে না কেন? কমতে বাধ্য। এবং যাদের কমছে না, সব কিছু ফলো করে তারা যদি সৎ হন তাদের জীবনধারা, তাহলে তার ব্যবস্থাও আছে, সেটাও আমরা অ্যাপ্লাই করব। তখন কিছু ওষুধ আছে, সেগুলোর কথা আমি পরে আসছি। এবার ওষুধের মারফত চিকিৎসা। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর বলে একটা ওষুধ আছে, ওজন কমাতে সাহায্য করে। এখন GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এসে গেছে। ফ্যাটি লিভার, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলোতে যথেচ্ছ ব্যবহার করার সুযোগ, কারণ ইন্ডিয়াতে দাম কমে গেছে। কিন্তু এগুলো র্যান্ডামলি জাস্ট দোকান থেকে কিনে আপনি ব্যবহার করবেন না। এর জন্য কোনো কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনার আপনাকে গাইডলাইন বলে দেবেন, কারণ ওষুধগুলোর যে কোনো ওষুধ যতটা ইফেক্টিভ হয় তার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। সেগুলো সাইড এফেক্টগুলো হ্যান্ডেল তিনিই করতে পারবেন যিনি এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড। কারণ সবাই এই ইন্টারনেট দেখে, বিভিন্ন ভিডিও দেখে, বা কোনো বন্ধু নিচ্ছে ইঞ্জেকশন বা ট্যাবলেট খাচ্ছে, তার কথা শুনে শুরু করবেন না। আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়,
ইঞ্জেকশন নিতে নিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেটা হ্যান্ডেল করতে হয়। এই পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে অথচ ইঞ্জেকশনের প্রয়োজন আছে বা ট্যাবলেটস খাওয়ার প্রয়োজন আছে, আপনি সেটা করছেন না, সেটাও আবার খারাপ। ফলে আপনার চিকিৎসা হচ্ছে না, আপনার ওজন উত্তরোত্তর বাড়তে থাকবে এবং তার জন্য যা যা প্রবলেম হয়, ওজন বাড়ার কী কী প্রবলেম সেটা আমার ভিডিওতে আমি বলেছি। সে হাঁটু খারাপ থেকে শুরু করে, সেই কোমরে ব্যথা থেকে শুরু করে, হার্টের স্বাস্থ্য, ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ফ্যাটি লিভার, সেটা অনেক প্রবলেম। কিন্তু চিকিৎসা করতে গেলে ওজনটা কমাতে হবে, কারণ একটা জিনিস, এই মেটাবলিক যে ডিজিজগুলো হয়, যে মেটাবলিক সিনড্রোম, সেটা একটা জিনিসই আমাদের হাতে থাকে, সেটা ওজন নিয়ন্ত্রণ করা। সেটা নিয়ন্ত্রণ করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে, তাহলে আপনার বাকি জিনিসগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করে। এই যে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, এটা আমাদের খিদে কমায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং আমাদের ওজন কমায়। তিনটে দিক থেকেই আমাদের লাভ। ফলে মিরাকল ওষুধ এটা বলতে পারেন, সেটা দরকার পড়লে যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রেসক্রাইব করতে হবে। বেরিয়াট্রিক সার্জারি আছে, আপনার স্টমাকের ক্যাপাসিটিটাকে কমিয়ে দেওয়া, যে বেশি আপনি খেতে পারবেন না, যাতে BMI 25 থেকে 40-এর মধ্যে এবং কোনো কিছুতেই তার কমছে না, তাহলে বেরিয়াট্রিক সার্জারি করে। এন্ডোস্কোপিক সার্জারিও আছে, সেক্ষেত্রে কিছুটা কমপ্লিকেশন কম। এই যে স্থূলতা, এর তো অনেক জটিলতা আছে। এই যে মেকানিক্যাল পেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি, এবং শুধু তাই না, আমাদের ব্রেন হেলথকেও অ্যাফেক্ট করে। আমাদের স্মৃতিশক্তি কমে, আমাদের কাজে কনসেন্ট্রেশন কমে, আমাদের ব্রেন ফগিং হয়, কোনো একটা জিনিস কোথায় রাখলে মনে পড়ছে না, কে কী বললো ভুলে গেছি, নাম মনে পড়ছে না, ব্রেন ফগিং ইনফ্লামেশনের জন্য হয়। দেখা যায় যাদের ওজন কমে তাদের এই ব্রেন ফগিং অনেক কমে এবং তারা অনেকটা শার্প হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। এই অ্যালার্টনেসটা খুব দরকার আমাদের সারা জীবনে বেঁচে থাকার জন্য। তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম হচ্ছে স্থূলতা একটা রোগ। স্থূলতা কমাতে গেলে শুধু ওষুধের উপর ডিপেন্ড করলে হবে না, লাইফস্টাইল মডিফাই করতে হবে। তার মধ্যে খাদ্যাভ্যাস আছে, এক্সারসাইজ আছে, ঘুম আছে ইত্যাদি। আমাদের স্থূলতা যে হচ্ছে সে ব্যাপারে সচেতন হতে হবে। প্রত্যেক দিন আয়নাতে নিজেদের দেখি তো ব্রেন ধরতে পারে না আপনার ওজন বেড়ে যাচ্ছে। সেই জন্য মাঝে মাঝে বাড়িতে ওজন মাপতে হবে, আপনাকে ওজন মাপার যন্ত্র রেখে দিতে হবে, মাসে অন্তত 2বার। একটা স্টাডি হয়েছিল বহুদিন আগে, দেখা গেছে যারা নিজেদের ওজন মাপেন, মানে নিজেরা ওজন খেয়াল রাখেন কতটা আছে না আছে, তাদের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সুতরাং বাড়িতে একটা ওজন মাপার যন্ত্র কিনে রাখলে আপনার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। ওজন কমার জন্য অনেক উপায় আছে, অনেক ওষুধ এসে গেছে আজকাল, যে ওষুধগুলো আমাদের অন্যভাবেও সাহায্য করে। সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনার ওজন না কমে। আর ওজন কমার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে খাদ্যাভ্যাস, এবং সেটা একদম প্রপার ডায়েটিশিয়ান অথবা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট বানিয়ে, কাস্টমাইজ ডায়েট চার্ট বানিয়ে ফলো করা উচিত। এরকম নয় যে আপনি আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে রাখতে বলে দিতে কী কী খাবো, ডাক্তারবাবুকে বলে দিল ফলমূল খাবেন, শাকসবজি খাবেন, খাবার কম খাবেন, মাছ খাবেন, ডিম খাবেন, ভাত রুটি কমিয়ে দেবেন, মিষ্টি খাবেন না, ডেজার্ট খাবেন না, গলা অবধি ভর্তি করে খাবেন না। এটা ডায়েট চার্ট নয়, এটা জাস্ট আপনি জানেন এই সবটা, কতটা খাবেন, কোন খাবার কতটা খাবেন, কোন সময়ে খাবেন, কি কি খাবার আপনার পাতে থাকবে, কি ভেরিয়েশন থাকবে, এই চার্টের বাইরে কি খাবার আপনি খেতে পারেন, বিয়ে বাড়িতে গিয়ে কী খাবার খাবেন, বেড়াতে গেলে কী খাবার খাবেন, পুরোটার একটা ডিসকাশন দরকার। সেই জন্যই পুষ্টিবিদের পরামর্শ নেওয়া দরকার। মোটামুটি ওজন কমানোর ব্যাপারে কি করা উচিত সেবারে একটা সম্যক একটা ধারণা তৈরি হলো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমি, ওজন কিভাবে আপনারা কমাবেন এবং তার জন্য কিভাবে নিজেকে মোটিভেট করবেন, এবং ওজন বেড়ে যাওয়ার যে একটা অসুখ, সেটা যে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন, এরপরে যে আপনি সচেতন হবেন, সজাগ হবেন, সেই আশা রাখি। ভালো থাকবেন, নমস্কার।